আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পড়ালেখার স্বপ্নসারথী, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমরা দেখতে পাচ্ছ আমি মোহাম্মদ শাকিল রয়েছে আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের বিখ্যাত একটা কবিতা, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত অমর সৃষ্টি সোনারতরী কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাবা। যারা যারা কে কোথায় থেকে দেখতেছ আমাদেরকে একটু জানিয়ে দেবা, প্লাস নিজ নিজ ওয়ালে আমাদের ক্লাসটা আজকে তোমরা শেয়ার করে দিবা। কেমন? তো সবাই আমাদেরকে একটু জানাও তো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমরা ইদানিং দেখতেছি আমাদের ফেসবুক অ্যালগোরিদম থেকে আমাদের একটু রিচ কমিয়ে দিয়েছে, যার কারণে সবার কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছাচ্ছে না ঠিকমতো। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব তোমরা ক্লাসটা একবার করে শেয়ার করে দিবা। প্লাস এই যে তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে যারা ফার্স্ট ইয়ারে পড়ে কিংবা সেকেন্ড ইয়ারে পড়ে, আমরা এমন একটা কবিতা চুজ করেছি যারা ফার্স্ট ইয়ারে রয়েছে, তাতে এসএসসি 26 সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরও আছে, যারা এসএসসি 25 সালের পরীক্ষার্থী তাদেরও আছে। তো আমরা সবাই ঠিকমতো দেখতে পাচ্ছি কিনা একটু করে জানাবো, কেমন? সবাই একটু নিজ ওয়ালে শেয়ার করে দিলে আমরা আশা করি খুশি হব। কে কে দেখতেছে একটু কমেন্ট করে জানাও না, এখন আমরা দেখতে পাচ্ছি না তো। সবকিছু ঠিকঠাক শোনা গেলে আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের সাথে রয়েছে মেহবুবা আক্তার, সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম মেহবুবা, তুমি ভালো আছো? আমাদেরকে একটু জানাবা, কেমন মেহবুবা? হ্যাঁ, আমি আজকে ক্লাসে নতুন। তুমি নতুন হলে মেহবুবা তুমি একটা কাজ করো, তুমি বই থাকলে বই নাও, আর বই না থাকলে খাতা নাও। খাতা নিয়ে বইটা সামনে নিয়ে বসে যাও, বসে গিয়ে আজকে ক্লাস করো। মুক্তা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এসএসসি 26। মুক্তা, আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, তোমাদের দোয়ায়। তুমি তোমাদের বন্ধু বান্ধবীদের একটু মেনশন করে দাও, প্লাস শেয়ার করে দাও নিজ ওয়ালে। পরবর্তীতে আবার চাইলে ওয়াল থেকে সেটা ডিলিট করে দিও, আমার কোনো আপত্তি থাকবে না, কেমন? আচ্ছা, হৃদয় রয়েছে, শোনা যাচ্ছে ভাইয়া, ধন্যবাদ। মুক্তা, আমি নতুন। মেহবুবা, ওকে ভাইয়া। বাবলু 25, নাইম অল ওকে। মেহবুবা 25, ওকে। 25 থাকো 26 থাকো, নো ম্যাটার। আজকে 25 26 দুইজনের জন্য দামাকা ক্লাস। সোনারতরীর পাশাপাশি আমরা চেষ্টা করব যারা সেকেন্ড ইয়ার রয়েছে তাদের পূর্ণাঙ্গ, যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, পূর্ণাঙ্গ সেকেন্ড পেপারের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি, যদি ক্লাসের সাথে আমাদের সময় কভার হয়, ঠিক আছে? হ্যাঁ, কিয়ামনি সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া নূর, ফারিয়া জাহান, তারপর হচ্ছে অর্ণব সাহা, আসি উনি কেমন আছেন? আসি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এসএসসি 26 সালে পরীক্ষার্থী, তোমরা আসলে পড়ালেখা নিয়ে অনেক ডেডিকেটেড, কেমন? তাহলে সেজন্য তোমরা ক্লাসটা একবার শেয়ার করতে পারো, প্লাস প্রচুর পরিমাণে কমেন্ট করো, প্লাস তোমাদের বন্ধু বান্ধবী 26-25 রয়েছে সবাই মেনশন করো। এটা যে শুধু যে তোমার কি এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ তেমন না, অ্যাডমিশনের পরীক্ষা যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা ক্লাসটি করতে পারো। আমি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, যেহেতু আমাদের এই যে উচ্চ মাধ্যমিকের যেগুলো কবিতা রয়েছে এগুলো আসলে রূপক কবিতা, বিশেষ করে সোনারতরী কবিতা টোটালি রূপক কবিতা। এটা যদি যারা 26 সালে পরীক্ষার্থী রয়েছে তোমরা যদি পড়ো বুঝবা একরকম, কিন্তু আমি যখন আমার মুখ থেকে যখন শুনবা তখন তোমরা বুঝবা আর একরকম। তো আমি আর 1 মিনিট অপেক্ষা করব, কেমন? তোমরা সবাই একটু করে হ্যাঁ। 25 কেয়ামনি, অমিত হাসান ভাইয়া, ভাইয়া আপনার জন্য অনেক কোনো ধরে অপেক্ষায় ছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ অমিত, আমিও তোমাদের জন্য অপেক্ষায় ছিলাম। আসলে আমি একটা কিছুক্ষণ আগে ক্লাসে ছিলাম তো সেজন্য একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা সরাসরি ক্লাসে চলে যাই, কেমন? দেখো, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সোনারতরী কবিতা। দেখো, এই যে সোনারতরী কবিতা যেটা রয়েছে এটাকে বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি। আমার মুখে মুখে পড়বা, তোমাদের ইনশাআল্লাহ কোনো কি হবে না, ভুল হবে না, এবং পাশাপাশি মনে থেকে যাবে। সোনার শব্দের সোনারতরীকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কি সৃষ্টি স্যার? অমর সৃষ্টি। দেখো, এটা সম্পর্কে একটি ইতিহাস জানি। এই যে সোনারতরী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ। এখন যারা 26 সালের আছে তারা তো জেনারেলি কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, প্রবন্ধ এগুলো চিনে না। দেখে রাখো, কাব্যগ্রন্থ মানে হচ্ছে তোমার কবিতার বই,
অনেকগুলো কবিতা যে বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে ওটাকে বলা হয় যে কাব্যগ্রন্থ। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক সংকলন। দেখো এটি 1994 সালে প্রথম প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য রচনার মানসী সোনারতরীর পর্ব ছিল এটা মূলত, এটার অন্তর্গত উল্লেখ। আচ্ছা যাই হোক, এগুলো তেমন গুরুত্বপূর্ণ, এটা আমরা জাস্ট ইতিহাস হিসেবে তোমাদেরকে বলে দিলাম। পটভূমি মানে এটা কেন রচনা করে বা কোথায় থাকাকালীন সময় সেটা রচনা করে। দেখো এটা মূলত রচনা করে 1991 সাল থেকে 1901 সালের মধ্যে। একটা কাব্যগ্রন্থ যে একদিনের মধ্যে এক বছরের মধ্যে লিখবে এমন না, যেহেতু একটা কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা আমাদের লিখতে হয় সেজন্য আমাদেরকে অনেক দিন সময় লেগে যায়। যেমন দেখো তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবা, এই দেখো 1851 থেকে 1901 প্রায় 10 বছরের মতো মধ্যবর্তী সময়কালে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহের কুটি বাড়িতে অবস্থান করেন। তখন তিনি সেই সমস্ত বিখ্যাত কাব্য রচনা করেন, সেগুলোর মধ্যে সোনারতরী হচ্ছে অন্যতম কবিতা। আর একটা জিনিস মনে রেখে দাও, এই যে সোনারতরী কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটা কবিতা, প্লাস এই কবিতা হচ্ছে একটা নাম কবিতা প্লাস রূপক কবিতা। তাহলে এখানে দেখো মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা, রূপক কবিতা, তারপর হচ্ছে তোমার কি বলেছি নাম কবিতা। এখন প্রশ্ন হচ্ছে স্যার নাম কবিতা কি, রূপক কবিতা কি, মাত্রাবৃত্ত কবিতা কি? দেখো নাম কবিতা হচ্ছে যেই কবিতাটা কোনো কাব্যগ্রন্থের নাম অনুসারে নামকরণ করা হয় ওটাকে বলা হয় নাম কবিতা। তাহলে দেখো সোনারতরী এটা একটা কাব্যগ্রন্থের নাম এবং ওই কবিতার ওই কাব্যগ্রন্থের প্রথম কবিতাটাই হচ্ছে সোনারতরী অন্যতম বাংলা। হ্যাঁ, এবার আসো রূপক কবিতা কি। রূপক কবিতা হচ্ছে যেটা মানে পর্বে বুঝলে একরকম, রূপকত্ব আরেক রকম, ওটাকে বলা হয় যে রূপক কবিতা। দেখো বাংলা ও বাঙালির, যদিও বাঙালিতে রস্যইকার হবে, জীবনের নানার অপরূপ কাহিনী তো রস্যইকার হবে, বানান ভুল হয়ে গেছে আমাদের। কাহিনী কবির আত্ম অহমিকা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় সোনারতরী কবিতা কাব্যের জন্ম। এবার আমরা সরাসরি সোনারতরী কবিতায় চলে যাবো। তোমরা সবাই বই নিয়ে রেডি হয়ে যাও, আমরা একটু কমেন্ট পড়ি কেমন। আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো স্কিপ করবেন না প্লিজ। হ্যাঁ আমি তো গুরুত্বপূর্ণগুলো স্কিপ করবো না অবশ্যই। আচ্ছা তারপরে বাবলু বড়ুয়া রয়েছে আমাদের সাথে, তানিশা দেখতেছে আমাকে, তারপর হচ্ছে মুক্তা আক্তার বলেছেন। আচ্ছা যাই হোক, কাকে দেখতেছো, কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও, তাদের বাড়ি কোথায়, কোথা থেকে দেখতেছো আমি একটু দেখতে চাচ্ছি কেমন। দেখো সবাই কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করবা কেমন। আচ্ছা মেহবুবা রংপুর থেকে ভাইয়া। আচ্ছা মুন্নি রয়েছে আমাদের সাথে, মুন্নি দেখতেছেন। আমার জেলা হচ্ছে স্যার চট্টগ্রাম। তানিশা দেখতেছে টাঙ্গাইল থেকে। বাবলু কিন্তু যথেষ্ট মেনশন করতেছে। মেহবুবা দিনাজপুর বোর্ড থেকে দেখতেছে। যাই হোক মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক অনেক ভালো, অনেক অনেক সুন্দর, তোমরা অনেক সুন্দর মনের অধিকারী। আমি জানি যারা বাংলা ক্লাস করে তারা আসলে রোমান্টিক, তারা আসলে তাদের মন আসলেই সুন্দর, তাদের হৃদয় আসলেই সুন্দর, আমি বিশ্বাস করি। আচ্ছা কে আমনি রয়েছে চট্টগ্রামের, কে আমনি আমাদেরকে দেখতেছে চট্টগ্রাম থেকে, লালমনিরহাট থেকে দেখতেছে মুন্নি, হৃদয় কুমার সিরাজগঞ্জ থেকে, বাবলু চট্টগ্রাম থেকে, নাইম কিশোরগঞ্জ থেকে, ময়মনসিংহের সিংহি রয়েছে মুক্তা আমাদেরকে, সিংহনি হ্যাঁ। তারপর নাজমুল রয়েছে চট্টগ্রাম থেকে, বাংলার বস সাইমন চৌধুরী দেখতেছে আমাকে। আচ্ছা ধন্যবাদ। জুবাইদা হাকিম দেখতেছি চট্টগ্রাম থেকে, ফারিয়া জাহান চট্টগ্রাম মাশাআল্লাহ। ঢাকা থেকে রয়েছে সাইমন। যে যেখান থেকে দেখতেছ সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্লাসে কেমন। তাহলে সবাই খাতা কলম রেডি করেছো কিনা দেখি, ক্লাস করতেছো খাতা কলম সামনে নিয়ে এরকম কে কে রয়েছো। আমাদের বাড়ি চিটাগাং থেকে দেখতেছে বড়ুয়া, রংপুর থেকে রয়েছে সৈকত মিয়া, বেশিরভাগই দেখতেছি রংপুর। আচ্ছা দেখো কে রাখবা, গগন। গগন শব্দের অর্থ কি বলতো স্যার? গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। তাহলে এখানে কে রাখবা, গগন শব্দের অর্থ হচ্ছে কি আকাশ, তার মানে গগন মানে হচ্ছে আকাশে। গগন মানে কি স্যার? আকাশে। গর্জে শব্দের অর্থ হচ্ছে গর্জন করে। গর্জে শব্দের অর্থ কি করে স্যার? গর্জন করে। গগনে গর্জন করে মেঘ। ঘনবর্ষা। গণ কি? ঘনবর্ষা শব্দের অর্থ তাহলে আমরা এখন বলতে পারি, প্রথম লাইন থেকেই বলতে পারি সোনারতরী কবিতার মধ্যে কি ফুটে উঠেছে। আচ্ছা জান্নাত রয়েছে গাজীপুর থেকে, স্বাগতম কুমার দাস রয়েছে হবিগঞ্জ থেকে, তারপর বাবলু। আচ্ছা যাই হোক
দেখো গণবর্ষা শব্দের অর্থ, আচ্ছা যেটা বলতে চাচ্ছি, সোনার তরী কবিতার মধ্যে কোন চিত্র ফুটে উঠেছে? সেটা হচ্ছে বর্ষাকালের চিত্র। কোন ঋতুর চিত্র ফুটে উঠেছে স্যার? বর্ষাকালের চিত্র, কারণ আমরা দেখেছি গণবর্ষা, তার মানে বর্ষাকালের চিত্র ফুটে উঠেছে। দেখো এখানে প্রত্যেকটা কবিতা আক্ষরিকত্ব একটা, মূলত্ব আর একটা। গুড, ওকে, মনোযোগ থাকবা, মনোযোগ ধরে রাখতে হবে। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে গণবর্ষা দ্বারা বর্ষার প্রকৃতির চিত্রকে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে। এরপর দেখো এখানে মধ্যে তেমন কোনো বোঝার কিছু নয়। তারপরেও যদি আমরা বলতে যাই, এখানে বর্ষা জেনারেলি হয় তোমার কি, বর্ষা আসলে জেনারেলি কি হয়, আমাদের দেখবা প্রকৃতির আবহাওয়া একটু কালো কালো হয়ে যায়, একটু অন্ধকার অন্ধকার হয়ে যায়, আমাদের মনের মধ্যেও বর্ষা চলে আসে, আমাদের মনও খারাপ হয়ে যায়। হ্যাঁ, তোমার গত ক্লাসে আমরা বলেছিলাম, যখন দেখবা তুমি দুপুরে ঘুমাইছো, ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠো নাই, মনে করো ঘুমের মধ্যে বৃষ্টি হয়েছে, তুমি জানো না। আবার যখন সন্ধ্যায় উঠেছো বা বিকেলবেলা উঠেছো, আসরের পর 4টা বাজে যখন ঘুম থেকে উঠেছো, তারপর বৃষ্টি হচ্ছে, তখন দেখবা ওই যে প্রকৃতির আকাশে যখন মেঘ করে, তোমার মনের আকাশেও তখন মেঘ করে ফেলে। দেখবা তোমার এমনি এমনি ভালো লাগতেছে না, কোনো কারণ ছাড়াই, না তুমি কোনো রিলেশনে আছো, না তোমার কোনো রিলেশনাল প্রবলেম আছে, না কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, কোনো প্রবলেম নাই, তারপরে দেখবা ঘুম থেকে ওঠার পর তোমার মন খারাপ হয়ে গেছে। তার মানে দেখো এখানে বৈরী প্রাকৃতিক আবহাওয়া নির্দেশক চরণ বোঝাচ্ছে, মানে খারাপ আবহাওয়া নির্দেশক চরণ। খারাপ হয়ে যাচ্ছে না, আকাশে মেঘ করা মানে বৃষ্টি আসবে, এটা একটা খারাপ আবহাওয়া না? তার মানে পরীক্ষায় যদি আসে সোনার তরী কবিতায় বৈরী আবহাওয়া নির্দেশক চরণ, একটা পাইলাম, আরো থাকতে পারে। চট্টগ্রামের সাতকানিয়ার তানজিরা রয়েছে আমাদের সাথে, আর সাতকানিয়াতে কোথায় একটু করে জানাবা। আচ্ছা আচ্ছা, রাশেদুল ইসলাম শাওন সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, মানিকগঞ্জ থেকে দেখতেছে মাহবুবা। আমার বড় আফু ফোন দিবে নাকি এখন, তাই রিসেন্টলি চলে যাই ক্লাস থেকে, এই প্রথম ক্লাসে। আচ্ছা ধন্যবাদ, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তুমি রেকর্ডেডও করে নিতে পারবা। দেখো তাহলে এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম। গগন শব্দ হচ্ছে আকাশ, গর্জন শব্দ গর্জন করে মেঘ, গণবর্ষা, তার মানে বর্ষাকালে চিত্র ফুটে উঠেছে। প্লাস দেখতে পাচ্ছি আমরা যেহেতু গগনে মেঘ গর্জন করছে, এখানে প্রাকৃতিক বৈরী আবহাওয়া নির্দেশক চরণ হচ্ছে গগনে গর্জে মেঘ, গণবর্ষা। আচ্ছা এবার দেখো, কুলে একা বসে আছি নাহি বর্ষা, এই যে এইখানে একটু আমাদের সমস্যা হবে। কুলে মানে বুঝতেছ তীরে, একা, একা মানে হচ্ছে একা, বসে আছি একলা, বসে আছি নাহি কোনো কি বর্ষা নাই। তাহলে বর্ষা কি আছে? বর্ষা আছে? নাই। তাহলে দেখো বর্ষা কেন নাই, দেখো দেখো এখানে দুইটা অর্থ। মনে করো আমি একটু যদি সংক্ষেপে তোমাদেরকে একটু করে দেখাই, মনে করো এটা একটা নদী, এটা একটা কি নদী, নদীর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ উঠেছে, দ্বীপের মাঝখানে মনে করো তুমি এখানে ধান চাষ করেছো। হ্যাঁ, এখানে কি করেছো? ধান চাষ করেছো, এগুলো মনে করো ধান চাষ। তো এখন তুমি দ্বীপের মাঝখানে এইটা মনে করো কৃষক একটা, এটা মনে করো একটা কি কৃষক বসে রয়েছে, কুলে একা বসে আছে, কোনো বর্ষা। এখন কেন বর্ষা নাই? এই যে এর নদীর দূরত্বটা অনেক। এখন এই যে কারণ গণবর্ষা আমরা জানি নদীর মাঝখানে যখন দ্বীপ উঠে, মানে বালুচর আর কি, ধরে নাও বালুচর, ঠিক আছে, যখন বালুচর হয় তোমার কি তখন শুষ্ক মৌসুম থাকে। কিন্তু যখন বর্ষাকাল আসে তখন নদী তার বড়া যৌবন ফিরে পায়, বড়া যৌবন ফিরে পায় না, নদীর ঠাই টুম্বুর হয়ে যায়, পানিতে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তখন কি হয়? তখন কি হয় দেখো তো স্যার, তখন হচ্ছে তোমার কি, এই যে কবি বলতে চাচ্ছে কোনো ভরসা নাই, কারণ আমার কোনো ভরসা নাই যে কি আমি দানগুলো এই ভাষা পার করে দিতে পারতেছি না, এই ভাষা পার করে দিতে পারতেছি না। প্রবল স্রোত, খাল স্রোত, এখানের মধ্যে অনেকগুলো স্রোত রয়েছে, স্রোত মানে অনেক পানি হয়ে গেছে, কবির তো আর নৌকা, সরি কৃষকের তো আর নৌকা নাই, সেজন্য কৃষক এদিকে পার করাইতে পারতেছে না এই দানগুলো, বুঝছো? এখন ক্লিয়ার করো। আচ্ছা ওকে, আমাদের ক্লাস জেনারেলি হয় হচ্ছে সোমবার আর বুধবার। হ্যাঁ, সোমবার আর বুধবার হবে বাংলা ক্লাস, আর বুধবারও হবে, আগামী বুধবারও যদি ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ বুধবারও হবে। প্লাস পাশাপাশি শনিবারও হওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে, যদি শনিবারও হয় তোমাদের তো অবশ্যই গ্রুপের মধ্যে দেওয়া থাকবে, মানে ফার্স্ট হাফটা 3টা 4টার পরে দেওয়া হবে। আচ্ছা তারপর দেখো, তাহলে দেখো এখানে আসলে এটা হচ্ছে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আক্ষরিকত্ব, মানে তুমি পরে যেটা বুঝবা, কিন্তু এটা রূপকত্ব হচ্ছে আরেকটা। কেমন রূপকত্ব স্যার? দেখো নাহি ভরসা মানে হচ্ছে ওই যে তোমার কি জীবন, তোমার জীবনের যখন শেষ সময় চলে আসবে, তোমার জীবনে যখন বর্ষাকাল চলে আসবে, তোমাদের সময়, তোমাদের হায়াতের বাজেট যখন শেষ হয়ে আসবে, তখন তোমার কোনো ভরসা নাই।
তোমাকে 2টা ডাক্তারের চিকিৎসা করলে 4টা ডাক্তারের চিকিৎসা করলে এটা কোনো দেখার বিষয় না। তখন দেখবা কোনো ডাক্তারে তোমাকে বাঁচাইতে পারবে না, পারবে? তাহলে এই যে নাহি ভরসা, তখন তোমার কোনো ভরসা নাই। তোমার দেখো, তোমার চামড়া যখন কুঁচকে যাবে, তোমার মস্তিষ্ক যখন সংকুচিত হয়ে যাবে, তোমার চুল যখন পাক ধরতে আরম্ভ করবে, হ্যাঁ, তোমার মেরুদণ্ড যখন বাঁকা হয়ে যাবে, হ্যাঁ, তোমার সৌন্দর্য এই থাকবে না, তখন দেখবা তোমার কোনো ভরসা নাই, তুমি জীবনের শেষ পর্যায়ে আসো। এটাই বোঝাতে চাচ্ছে। দেখো, রাশি রাশি, বাড়া বাড়া, রাশি রাশি আধিক্যত্বে ব্যবহার করা হয়েছে, নির্ধারক বিশেষণ বলা হয় এটাকে। নির্ধারক বিশেষণ, বিশেষণ মানে অনেক পরিমাণে বোঝাচ্ছে, সেজন্য এটা বিশেষণ। রাশি রাশি আধিক্যত্বে ব্যবহার হয়েছে, প্লাস এখানে বোঝাচ্ছে হচ্ছে নির্ধারক বিশেষণ। এগুলো বাড়া বাড়া মানে হচ্ছে দান রাখার, দান রাখার কি স্যার বলো, দান রাখার পাত্র। রাশি রাশি বাড়া বাড়া দান রাখার পাত্র। দান কাটা হলো সারা, সারা শব্দের অর্থ কি স্যার বলতো? সারা শব্দের অর্থ হচ্ছে শেষ। ধান কাটা কি হলো বলতো স্যার? শেষ হলো। এই যে আমি এতদিন ধরে তোমার কি এই যে ধান চাষ করলাম, এই ধানগুলো শেষ করলাম, কাটা শেষ করলাম। এখানে ভালো করে খেয়াল করো কি বোঝাচ্ছে এর উপকথ্যে। আক্ষরিক অর্থ তুমি দেখতেছো, কবি ধান চাষ করেছে, অনেকগুলো ধান হয়েছে, সে ধানগুলো কেটেছে, কাটা শেষ হয়েছে। কিন্তু রূপকত্বে সারা জীবন ধরে অনেক কিছু অর্জন করলাম, সেগুলো এখন শেষ হয়েছে, আমার জীবনে শেষ হয়ে আছে। আমাদের নাটক, আমাদের কৃষক রূপী কবি যিনি রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, জীবনের কোনো ভরসা নেই, সব কিছু শেষ হয়েছে, এখন পর্যন্ত আর লেখার কোনো কি নাই। প্রবন্ধ, নাটক, উপন্যাস যা যা লিখেছে আর কি। বরা নদী কুরধারা, বরা নদী কুরধারা, দেখো বলেছিলাম বর্ষাকালে নদী তার বরা যৌবন ফিরে পায়। বর্ষাকালে কি এই যে নদীর মধ্যে অনেকগুলো স্রোত হয়ে গিয়েছে না, এই যে স্রোতগুলোকে কবি কিসের সাথে তুলনা করেছে? দেখো, কুরধারা, কুরের মতো দাঁড়ালো, নদীর ফারকে, নদীর তীরকে, নদীর কুলকে একদম ভেঙে নিয়ে চলে যাচ্ছে। সেজন্য নদীর ধারালো স্রোতকে কবি তুলনা করেছে কুরের সাথে। কুর তো চিনো সবাই, হ্যাঁ হ্যাঁ, প্রায় শেষ। কুর মানে হচ্ছে এই যে দেখো সেলুনের মধ্যে দেখো না, ওটা হচ্ছে কুর। তাহলে দেখো আমাদের স্রোতকে কিসের সাথে তুলনা করা হয়েছিল স্যার? বরা নদীকে কুরের সাথে তুলনা করা হয়েছে। করপরসা, করপরসা শব্দের অর্থ হচ্ছে বর্ষার মতো দাঁড়ালো, বর্ষার মতো দাঁড়ালো, বর্ষার মতো দাঁড়ালো বর্ষা। এখন অনেকে প্রশ্ন করবে স্যার বর্ষা আসলে কি? বর্ষা হচ্ছে স্যার এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার কি কিভাবে দেখাইতাম, মনে করো ওই যে চাকু আছে না, ছুরির মতো, তবে ছুরি নয়। জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে যদি দেখাই, জিনিসটা হচ্ছে এরকম, মানে হচ্ছে এই যে দেখো এই পাশে সরু, দুই পাশে হচ্ছে তীক্ষ্ণ, দুই পাশে তীক্ষ্ণ, অর্থাৎ যেদিকে আঘাত করবে করো, তোমার আঘাত প্রাপ্ত হবে মানুষটা, বুঝছো? আচ্ছা, কে কে আছে দেখি লাইভে একটু কমেন্ট করো তো। আচ্ছা, তাহলে এতটুকু বুঝছো কিনা দেখো। তাহলে দেখো এখানে বলছে বরা নদী কুর দ্বারা বর্ষা, তাহলে নদীর স্রোতকে তুলনা হয়েছে বর্ষার সাথে এবং কুরের সাথে। কেন? কারণ স্রোতগুলো এতই দাঁড়ালো যে নদীর দ্বীপের তীরকে, নদীর তীরকে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। এতটুকু বুঝছো কিনা বলো সবাই? এতটুকু সবাই বুঝছো কিনা জানাও। আচ্ছা, তারপর আসো বুঝলে, এবার আসো আমরা এরপরে চলে যাই। বুঝছো কিনা একটু কমেন্ট করো, যদি কারো কোনো সমস্যা থাকে বলো, আমরা অল্প অল্প শিখি। এতটুকু, আচ্ছা এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? আচ্ছা, সাদিয়ানুর বলছে স্যার জি বুঝছি, জুবাইদা বলেছে আসি। আচ্ছা, এমএসটি মুন্নি ক্লিয়ার। আচ্ছা, এখানে আরো ক্লিয়ার করতে পারতাম আমরা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে এখানে দেখো। তার মানে এই যে খরপরসা পর্যন্ত কবি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? এই যে আমরা দুইটাই অর্থ বলতেছি। আক্ষরিক অর্থ হচ্ছে কবি ধান চাষ করেছে, ধানগুলো নিতে পারতেছে না, এক কথায় যদি বলতে যাই। আবার বাবার তো হচ্ছে সারা জীবন ধরে আমি কবি, আমি মানে হচ্ছে কবি, খেয়াল রাখবা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, এই সেই সব কিছু লিখেছি, রচনা করেছি, আজকে তো জীবন আমরা শেষ পর্যায়ে। এখন এই যে দান চাষ যেগুলো করেছি, এখানে কে রাখবা সবসময়, যেখানে দান বলা হচ্ছে বা সোনার দান বলা হচ্ছে, হ্যাঁ, ওই সবগুলো হচ্ছে কবির সৃষ্টিকর্ম। কবির কি? সৃষ্টিকর্ম। এই যে সৃষ্টিকর্মগুলো কোথায় নিয়ে যাব আমরা? এখানে তো একটা নৌকা নাই যে এটা পার হয়ে যাব, কেমন? আচ্ছা, এবার আসো, এবার আমরা এরপরে যাব, এরপর আসো, এরপরে কি বলেছে দেখো। এইটা দেখে অনেক প্রশ্ন আসছে এবং আমরা দেখেছি এটা দেখে অনেকবার প্রশ্ন আসতে। কাটিতে কাটিতে কি বলেছে স্যার? কাটিতে কাটিতে, কাটিতে কাটিতে দান এলো বর্ষা, কাটিতে কাটিতে কি এলো?
বর্ষা এলে এখানে খেয়াল রাখবা কাটিতে কাটিতে কোনতে ব্যবহার করা হয়েছে কাটিতে কাটিতে এটা ব্যবহার হয়েছে হচ্ছে নিরন্তর অর্থে নিরন্তর অর্থে নিরন্তর অর্থে বুঝছো হ্যাঁ ওকে সবাই বুঝতেছে এইরকম রাশেদ হৃদয় তোমরা যারা কেয়া মুন্নি তারপর হচ্ছে ফারিয়া তোমরা যারা দেখতেছো তোমরা যখন বুঝো বলো তখন আমাদের অনেক ভালো লাগে বুঝছো তাহলে কাটিতে কাটিতে শব্দের অর্থ ব্যবহার করেছে কি নিরন্তর অর্থ মানে আমি ধান কাটতেছি ঠিক সেই সময় বর্ষাকাল আসছো ঠিক আছে এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো শুনতে পাচ্ছ তো না মনে করো এই যে বর্ষাকালে এরকম একটা নদীর মাঝখানে তুমি একটা চাষ করেছো ধান চাষ করো যে কোনো চাষ হোয়াটএভার এখন বর্ষাকাল আসার আগেই তো তুমি ওই যে ফসলগুলো তুলে ফেলবে না এটা তো স্বাভাবিক নিয়ম কিন্তু মানুষের জীবনের বর্ষাকাল কখন আসবে সেটা কেউ জানে না সেটা জানলে তো সবাই মসজিদে দেখবো মানুষ মুসল্লি ফুরে যাবে কেন বুক হালে মরে যাই বই তাহলে এখন তো নজদেও ফুরি বা আগামী বছর আমি মারা যাব তখন দেখবো মানুষে কি ধর্মের পথে হবে ধর্মপথগামী হবে কেন কারণ সেই জানে যে তার মৃত্যু আসবে না আমরা এখনো মনে করি যে আমাদের মৃত্যু আসবে না মনে হয় টেন্ডেন্সি হচ্ছে এরকম আমাদের মনে হয় আমরা মনে হয় মৃত্যুবরণ করবো না ঠিক আছে কিন্তু দেখে এখানে বলেছে কাটতে না এলো বর্ষা আমি ধান কাটা শেষ করেছি ধান কাটতেছি হুট করে বর্ষাকাল আসলো বাবাতে দেখো রূপকর্তা আর কি কেউ বোঝাতে চাচ্ছে আমি যদি তোমাদেরকে বলি আমি নাটক উপন্যাস লিখতেছি এই সেই লিখতেছি সব কিছু লিখতেছি কিন্তু দেখলাম আমার জীবনের সময়টা কি আসছে গুনিয়ে আসছে জীবন শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ বুঝছো বর্ষা চলে আসে বর্ষা হচ্ছে এখানে জীবনের শেষ সময় বর্ষা শব্দ অর্থ কি জীবনের শেষ সময়কে বোঝানো হচ্ছে জীবনের শেষ সময় বুঝছো আচ্ছা তাহলে এবার খেয়াল করো এই যে তুমি প্রতিদিন ক্লাস আসতেছো কলেজে যাচ্ছ তার সাথে দেখা করতেছো তার সাথে থেকে হাত ধরে হাঁটাহাঁটি করতেছো না এখন দেখবা এই যে একটা সময় তোমার যে মৃত্যু আসবে সেটা তুমি ভুলে গেছো তুমি মনে করছো এখনো মনে মৃত্যু আসবে না কিন্তু দেখবা এমন করতে করতে আমাদের জীবনের সময়টা গুনিয়ে আসবে আমাদের মৃত্যু চলে আসবে এটাই বোঝা যাচ্ছে একখানে ছোট ক্যাচ জীবনের পরিধি একখানে ছোট ক্যাচ জীবনের পরিধিকে বোঝানো হচ্ছে জীবনের পরিধি মানে আমার জীবনটা আসলে বয়স অনুসারে অনেক ক্ষুদ্র দেখো জীবনের পরিধি আমি একলা নিঃসঙ্গতা প্রকাশ পাচ্ছে অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছে এই যে পৃথিবীর বয়স অনুসারে যদি ধরি আমাদের পৃথিবীর বয়স আজকে কয়েক হাজার কোটি বছর না সেই হিসেবে আমাদের ৬০ বছরের জীবন ৭০ বছরের জীবন খুবই নগণ্য না তারপরে দেখো একখানে ছোট ক্যাত আমি একলা মানে হচ্ছে নিঃসঙ্গতা বোঝাচ্ছে যতই বলুক সে তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার আপন মানুষ তোমার খুব কাছের মানুষ কিন্তু দিন শেষে কেউ পাশে থাকে না অনেকে বলেছে না তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার এই তুমি আমার সেই বলেছে না কিন্তু দিন শেষে কেউ পাশে থাকে এগুলো কথা বাদ দাও হয়তো তুমি আজকে মারা গিয়ে দেখবা তুমি হয়তো মনে করতেছো কি আমি মরে গেলে মানে সব কিছুই তমকে যাবে আমার ছাড়া কেউ কোনো চলতে পারবে না এরকম তোমার মতো বহু মানুষ মারা গিয়েছে অনেক আগে গিয়েছে প্রকৃতি নিয়মে চলবে কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবাসতো যার সাথে তোমার খুব কি সাউন্ড কি একদম কম কি ঠিক আছে তো সাউন্ড আচ্ছা দেখো তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতেছি কি হ্যাঁ তা এখন তোমাকে যে মানুষটা ভালোবাসতো তার জীবন তার হৃদয় মনে হবে যে থমকে গিয়েছে মনে হবে যে থমকে যাবে এমন না কিছু দিনের জন্য তাও তোমার মা তোমার বাবাও এটাও সেরকম অনেকে বলে যে বাবা মাই সবচেয়ে আপন দেখবা তোমার বাবা মাও যখন তুমি মারা যাবা ১ বছর পর্যন্ত তারা কষ্ট মনে পাবে এরপর দেখবা সবকিছু স্বাভাবিক হয়ে গেছে পরবর্তীতে হয়তো হাত তুলে তোমার জন্য দোয়া করবে এটা স্বাভাবিক ব্যাপার তাহলে দেখো চারিদিকে বাঁকা জল কেড়েছে খেলা এদিকে বাঁকা জল বা কালস্রোত বাঁকা জল কিসের প্রতীক পরীক্ষা আসতে পারে বাঁকা জল হচ্ছে কালস্রোতের প্রতীক লিখে বলো অনন্ত কালস্রোতের প্রতীক করেছে খেলা এদিকে দেখতেছি নদীর দুই পারে আমার এই পাশেও এই পাশেও কি করতেছে রেকর্ডেড ক্লাস হ্যাঁ থাকবে ইনশাআল্লাহ থাকবে টেনশন করার দরকার নাই তোমরা এখানে শেয়ার করছো মাত্র 3টা যারা রেকর্ডেড দেখতে চাও তারা শেয়ার করে দাও আগে হ্যাঁ পরবর্তীতে দেখতে চাইলেও শেয়ার করে দাও কেমন হ্যাঁ
তারপর দেখো পরপারে দেখি আঁকা, তরুছায়া মসিম আঁকা। এখানে খেয়াল করো, পরপারে মানে হচ্ছে নদীর অপর পারে, দেখি আঁকা। দেখি আঁকা মানে হচ্ছে কবি যখন এই জায়গায় বসে আছে তখন এর পর আক্ষরিক অর্থে এর অপর পারে দেখতেছে। কেমন আঁকা? আঁকা গ্রাম। তরুছায়া মসিম আঁকা শব্দের অর্থ হচ্ছে তোর কি, ওই যে গাছপালার ছায়ায় কালো কালো রং যেটা, সেটাকে বলা হচ্ছে কি তরুছায়া মসিম আঁকা। গ্রামখানি মেঘে ঢাকা, কিন্তু ওই গ্রামটা মেঘে ডেকে গেছে এরকম, কিন্তু আবার গ্রামটা কি বেলা? প্রভাত বেলা। তাহলে ভালো করে খেয়াল করো, অনেকে বুঝতে পারে না জিনিসটা। মনে করো এটা রূপকত্ব তুমি বুঝতেছো, আমি যখন এখানে বসে আছি অপর পাড়ে দেখতেছি একটা গ্রাম, গ্রামটা মেঘে ডেকে গিয়েছে, ওই গ্রামটা হচ্ছে তরুছায়া মসিম আঁকা, মানে গাছপালার রঙে আবছা আবছা দেখতে পাচ্ছি আমি, কিন্তু মেঘে ডেকে ফেলেছে। কিন্তু এটা যদি রূপকত্বে যাও, পরপারে শব্দের অর্থ হচ্ছে আপনি ইহকাল পরকাল এভাবেও বলতে পারো, এভাবেও অনেক বইতে দেখেছি আমি। তারপরও আমার মতে যেটা বলি সেটা হচ্ছে, মনে করেন আমি এরকম দ্বীপের মাঝখানে আটকা পড়েছি, ঠিক ওই পারে দেখতেছি একটা কি রয়েছে? গ্রাম রয়েছে। কিন্তু গ্রাম মানে হচ্ছে অতীত জীবনের স্মৃতি। তুমি যখন এই বয়সটা পার করবা, কোন বয়স? এই যে তোমার তারুণ্যের বয়স, এই যে কলেজে আসতেছো, এই বয়সটা যখন পার করবা, তুমি এই বয়সটাকে গোল্ডেন টাইম, স্বর্ণালী সময়, এটাকে খুব বেশি পরিমাণে কি করবা বলো তো? মিস করবা। সেজন্য বলেছে কি, দেখো দেখো, কিন্তু এই মিস সময়টা তোমার তখন কি গ্রামখানে মেঘে ঢাকা, মেঘে ঢাকা মানে হচ্ছে স্মৃতি থেকে হারিয়ে যাবে, তোমার স্মৃতিতে তোমার কি আবছা আবছা মনে পড়বে। কিন্তু আবার বলেছে প্রভাত বেলা, কিন্তু দেখো তোমার জন্য আজকে জীবনের শেষ সময়, তোমার জন্য আজকে মেঘে ঢাকা, তোমার জন্য আজকে সেটা তরুছায়া মৌসুমীকে আবছা আবছা দেখতে পাচ্ছ। কিন্তু আজকে যেই শিশু জন্মগ্রহণ করবে তার জন্য কি বেলা বলো তো স্যার? প্রভাত বেলা। এতটুকু পর্যন্ত সবাই বুঝছে কিনা বলো? তার মানে এটা রূপকত্ব হচ্ছে বুঝছি যে আমি যখন এই যে বৃদ্ধ হয়ে যাব, আমার মেরুদণ্ড যখন বাঁকা হয়ে যাবে, আমার মস্তিষ্ক যখন সংকুচিত হবে, আমার চুল যখন পাক ধরতে আরম্ভ করবে, তখন আমার মনে হবে যে আমি যে পুনরায় কোথায় ফিরে যাই? অতীত জীবনে ফিরে যাই। তোমরা এখন যারা রয়েছ, গাছের ছায়ার মতো লালচে রং, কালচে রং, এভাবে লিখে ফেলো। হ্যাঁ, তরুছায়া মৌসুমী আঁকা। তাহলে যেটা বলছি, হ্যাঁ তোমরা এখন চাও না, তোমরা অতীত জীবনে ফিরে যেতে চাই না, তোমার এখনো মনে হয় যে আমি মনে হয় কি আবার মনে হয় ক্লাস 9 থেকে ক্লাস 5 থেকে চলে যেতে মনে ভালো হতো। ক্লাস 5-এ আমার কোনো টেনশন ছিল না, ভাত খেতাম, পড়ালেখা করতাম, শান্তিতে ঘুমাতাম। কিন্তু এখন ঘুমাইতে গেলে কত ধরনের টেনশন মাথায় আছে, কবে প্রতিষ্ঠিত হব, আমার কি হবে, আমার না আছে কোনো ট্যালেন্ট, না আছে কোনো শিক্ষকতার যোগ্যতা, সবাই না হলে অ্যাকাউন্টিং পারে, কেউ ফিজিক্স বেশি পারে, কেউ এটা বেশি পারে, কেউ আইসিটি বেশি পারে, কেউ বাংলা বেশি পারে। আমার মধ্যে না আছে কোনো কি সৌন্দর্য মুখের মধ্যে, আমার মধ্যে না আছে কোনো ট্যালেন্ট, না আমি খেলা পারি, না আমি এটা পারি, না আমি ওইটা পারি। তখন তোমার মনে হবে যে আমি মনে হয় পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ, ব্যর্থ মানুষ। তখন তোমার এটা মনে হবে। তো সেজন্য তোমরা এই যে এটা মনে করো না, কেমন? এই যে হ্যাঁ এটা মনে হবে। ওকে, তারপর আসো, বুঝছো বলতেছে সবাই। তাহলে আমরা এরপর লাইনে চলে যাচ্ছি। এরপরের লাইন দেখো কি বলতে চাচ্ছে। এই পাড়াতে ছোট ক্ষেত, আমি একলা। এই যে এখানে কে রাখবা? এখানে একলা দ্বারা কি প্রকাশ পাচ্ছে বলতো? আমি একলা। এই লাইন দ্বারা কবির কি প্রকাশ পাচ্ছে? এই পাড়াতে ছোট ক্ষেত, আমি একলা বলতো। হ্যাঁ, ক্লাস 6-7-এর কথা বেশি মিস করো তোমরা, আমি জানি। কেন মিস করো বলবো? কারণ এইগুলো আমরা সবসময় অতীতকেই মিস করি। তোমার এখন মনে হয় ইস, আবার যদি আমি ক্লাস 8-এ চলে যাইতে পারতাম, তখন কত সুন্দর স্কুলের ড্রেস পরে সকালবেলা 7টা বাজে 8টা বাজে প্রাইভেট পড়তে কোচিংয়ে চলে যেতাম। অনেকে সাইকেল চালিয়ে যাইতো, অনেকে হেঁটে যাইতো, কুয়াশার মধ্য দিয়ে, সেই কনকনে শীত, গায়ে একটা সোয়েটার পরে, ব্যাগটা কাঁধে নিয়ে এভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। অনেকে রিক্সা করে যাইতো, অনেকে গাড়ি করে যাইতো। তখন খুব ভালো লাগতো। সকালবেলার সেই কুয়াশা আজও মনে বাসে, সকালবেলার সেই কুয়াশা আজও আবার মনে আনতে চায়। স্মৃতিগন্ধটা বারবার নাড়া দেয়, কিন্তু চাইলেও তো সেখানে যাওয়ার কখনো সম্ভব না। কারণ মানুষ অতীত সবসময় সুন্দর হয়, মানুষ সবসময় অতীতকেই ভালোবাসে, এটাই স্বাভাবিক। তো অতীতকে চিন্তা করে আর লাভ নেই, তুমি ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করো। অতীত তোমার হাতে নেই, ভবিষ্যতে তোমার হাতে নেই। বর্তমানে তুমি যেটা করবা, ভবিষ্যৎ তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। কবির নিঃসঙ্গতা আর একটা জিনিস প্রকাশ পায়, কবির একাকিত্ব প্রকাশ পাচ্ছে। আমি একলা। গান গেয়ে তোর বেয়ে কে আসে পারে? দেখি বলো তো স্যার, তোমরা বলো তো কে আসে, বলো তো গান গেয়ে তোর বেয়ে কে আসে, বলো আগে কে আসে বলো, তোমরা বলো গান গেয়ে তোর বেয়ে কে আসে, গান গেয়ে তোর বেয়ে কে আসে বলো, গান গেয়ে তোর বেয়ে কে আসে,
কে আসে বলো তো? মাঝি আসে। এখানে মাঝি, তারপর হচ্ছে তোমার কি মাঝি ও মহাকালের প্রতীক, তারপর হচ্ছে তোমার কি ওই যে নৌকা সোনার তরীও কি মহাকালের প্রতীক। আচ্ছা, তাহলে দেখো গান গিয়ে তরি বেয়ে কে আসতে পারে, এখানে বোঝাচ্ছে আসলে তরি শব্দ অর্থ আমরা জানি রূপক অর্থে কিংবা বাব অর্থ হচ্ছে ইতিহাস, তার মানে ইতিহাস গান গেয়ে গিয়ে আসে। তাহলে স্যার বলো তো ইতিহাস কেমন করে আসে? ইতিহাস গান গেয়ে গিয়ে আসে। সাকিব দেখতেছেন আমাদের কাছ থেকে, উনি একজনকে মেনশন করেছে। ওকে, কে কে দেখতেছো আরেকবার করে কমেন্ট করো তো। আসলে যেহেতু আমাদের পেজের রিচ কম, তো সেজন্য তোমাদের একটু শেয়ার করতে বলি আর কি। নাহলে আগেকার দিনে যখন আমরা ক্লাস নিতাম তখন তেমন আমরা শেয়ার টেয়ার করতাম না, বোঝা নেই? এখনকার দিনে রিচ টোটালি কম। আচ্ছা, অনেকে বলেছে নৌকার মাঝি, নৌকার মাঝি গুড। একজনে ফাতেমা হাকিমকে কমেন্ট করেছে। ওকে, দেখো দেখে জেনে মনে হয়, দেখো এখানে আসছে আসলে ইতিহাস। ইতিহাস সবসময় কি করে আসে স্যার? গান গেয়ে গিয়ে আসে। এখানে আসলে ইতিহাস সবসময় পূর্বের ইতিহাসের কথা বলে বলে আসে। কি বলে আসে স্যার? পূর্বের ইতিহাসের কথা। দেখো, পূর্বের ইতিহাসের কথা বলে বলে আসে। ইতিহাস সবসময় পূর্বের ইতিহাসের কথা কি করে আসে স্যার? বলে বলে আসে। আচ্ছা, এসএসসি 24 ব্যাগ হাসিব রয়েছে আমাদের সাথে, আমাদের দেখতেছেন। ব্রোকেন হার্ট। তাহলে দেখো, তাহলে ইতিহাস যেমন দেখো, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিলেন, তিনি যখন স্টুডেন্ট ছিলেন তখন তিনি কি কবিতা পড়েন না? অবশ্যই পড়েছে। তিনি কোনগুলো পড়েছে? তিনি তার পূর্বে যেগুলো কবি ছিলেন তাদের ইতিহাস পড়েছে। আজকে তাদের ইতিহাস পড়তেছে, বুঝছো? দেখে যেন মনে হয় চিনি হারে কাকে, ওই যে মাঝিকে বরা পলে চলে যায়। তাহলে দেখো ইতিহাসের গতিশীলতা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে স্যার? গতিশীলতা। গতিশীলতা, গতিশীলতা কি বোঝাচ্ছে? গতিশীলতা। আচ্ছা, কোনো দিকে নাহি চায়, এটা তারা কি বোঝাচ্ছে বলতো? নিরাসক্ততা। নিরাসক্ততা অর্থাৎ ইতিহাসকে কখনো কেউ আসক্ত বা লোভ দেখিয়ে তাদেরকে মোহিত করতে পারে না। তুমি যদি ইতিহাসকে বলো তুমি কি, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, তুমি আমার সোনার দানগুলো নিয়ে যাও, এখানে খেয়াল রাখবা সবসময় সোনার দান দ্বারা বোঝানো হচ্ছে কাকে বলতো? হ্যাঁ, সৃষ্টিকর্মকে। আচ্ছা, অনেকেই বলেছে স্যার আপনাদের কোচিংয়ে অফলাইনে মান্থলি ফি কত? আচ্ছা, সেটা নিয়ে আমরা পরে, আসলে তো আমাদের চ্যানেলে আপাতত অফলাইন নাই, অনলাইন আছে। অনলাইনে অ্যাডভান্স বেস চলতেছে, 26 বেসের এখানে ক্লাসও নিচ্ছি, বুঝছো? ওকে, দেখো ঢেউগুলো নিরুপায় পাঙ্গে দিতে। এদিকে আবার কি হচ্ছে, ওই যে যেহেতু নৌকাটা চলে যাচ্ছে, এটাও কোথাও পাওয়া যাচ্ছে না, ও কোনো দিকে চাচ্ছে না, ও নিরাসক্ত, ওকে টাকা দিলেও চাচ্ছে না। হ্যাঁ, এবার ঢেউগুলো নিরুপায় হয়ে ভেঙে যাচ্ছে বাঙ্গে দুই ধারে, মানে সময় গণিয়ে আসতেছে আর কি। দুইটা লাইন তারা বোঝাচ্ছে সময় আর কি হয়ে যাচ্ছে, গণিয়ে যাচ্ছে। দেখি যেন মনে হচ্ছে আর আমার আরও মনে হচ্ছে ওনাকে যেন আমি কোথায় দেখেছি, কাকে? ওই মাঝিটাকে। আচ্ছা, তারপর আসো, তোমরা আশা করি বুঝেছো। এরপরের লাইনে যাই আমরা। ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে? ওগো কে বলেছে? কৃষক রূপী কবি, মানে কৃষক বলতেছে আর কি, মাঝিকে বলতেছে কোথায় যাও তুমি, কোন বিদেশে যাচ্ছ? গন্তব্যহীন একটা হতে যাচ্ছে, তুমি কোথায় যাচ্ছ, কোন বিদেশে যাচ্ছ, কি হয়েছে তোমার? বারেক, একবার। বিদেশ শব্দ হচ্ছে গন্তব্যহীন হতে, বারেক শব্দ হচ্ছে একবার। বিড়াও তরি কুলেতে সে, তোমার সেই তরি আমার কুলেতে একবার করে বিড়াও না। ও মাঝি, ওগো মাঝি, সুন্দর করে বলেছে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে হাসিব। যেও যেটা যেতে চাও, তোমার যেখানে আছে সেখানে যাও, আমার কোনো আপত্তি নেই। লাইনটা দেখো তো, যেও যেটা যেতে চাও। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে? আমার কবিতা, আমার সোনার দান, আমার উপন্যাস, আমার নাটকগুলো তুমি বাংলাদেশের মধ্যে দিও না, ভারতের মধ্যে দিও। এরকম কি বলেছে? না, সেজন্য বলেছে যেও যেতে যেতে চাও, যারে খুশি তারা দাও। তিনি কি বলেছে? তুমি ব্রাহ্মণ ক্ষত্রিয়দেরকে দিও, বৈশ্যসূত্র, ধনী গরিব ওদেরকে দিও না, এরকম কি বলেছে? ধনীদের দিও, গরিবদের দিও না, এরকম কি বলেছে? বলেন। তিনি বলেছে যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও। করিকে সে একটু করে মুচকে হেসে বলছে আমার সোনার দান কুলেতে এসে। এই যে আমরা যা রচনা করেছি সেগুলো তোমার যেখানে ইচ্ছে সেখানে চাও, আমার কোনো আপত্তি নাই, যাকে খুশি তাকে দাও, আমার কোনো আপত্তি নাই, শুধু তুমি কি নিয়ে যাও। একটু করে হেসে বলছে আমার সোনার দান কুলেতে এসে। তার মানে এতক্ষণ হচ্ছে যে দান শ্বাসগুলো করেছে, দান শ্বাসগুলো আসলে নাটক, উপন্যাস, এই জিনিসগুলো।
তার কি বলেছে দেখো, যত চাও তত লাও তরণী পারে। তরণী শব্দের অর্থ হচ্ছে নৌকা, তোমার নৌকার মধ্যে যা জায়গা হয় তা নাও। আর আছে? আর নেই। আমার যা আর কি আছে? দান কি আর আছে? না, আর নেই, দিয়েছি বরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু বলে সকলে দিলাম তুলে তরে ভিতরে। এতকাল আমি নদী কূলে ছিলাম, চিনু শব্দ অর্থ ছিলাম, ভুলে গিয়েছিলাম, সকলে দিলাম তুলে। সবকিছু তোমার নৌকায় কি করে দিলাম? তুলে দিলাম তরে ভিতরে, সাজিয়ে সাজিয়ে। বুঝছো? এরপর কি বলছে দেখো, এখানের মধ্যে বোঝার কিছু নেই, বুঝতেছ? মানে এই যে কবি এতদিন পর্যন্ত নাটক উপন্যাস যা যা রচনা করেছে সবকিছু সাজিয়ে সাজিয়ে নৌকায় কি করে দিল? তুলে দিল। কেমন? এখন আমার লহা পূরণা করে। এখন ওগো মাঝি, আমাকে একটু অনুরোধ করতেছি তোমাকে, তোমার নৌকায় আমাকে একটু স্থান দাও না মাঝি, প্লিজ একটু দাও, তোমার নৌকায় আমাকে একটু জায়গা দাও, এরকম করে বলেছে। তাই না? তখন দেখো, এখন বলেছে মাঝিকে যখন করুণা করে অনুনয় বোঝাচ্ছে, বিনয় করে বলেছে, ও মাঝি, আমি তো এতদিন নদী কূলেছিলাম, সব কিছু তোমার নৌকায় তো তুলে দিলাম, এখন আমাকে একটু প্লিজ নাও না, আমি তো আসলে বাঁচতে পারবো না, কারণ আমি একটা দ্বীপের মধ্যে আটকা পড়েছি। তারপর দেখো, তখন বলতেছে টাই নাই জায়গা নাই, যায় না, ছোট্ট সে তরি, ছোট্ট হবে বারণ বলেছে তরি, আমার এই সোনার দানে, কেন সোনার হবে, দানে গিয়েছে বড়ি। অর্থাৎ আমি যে দানগুলো আমার সোনার তরিতে আমার যে দানগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে দান হয়েছে। তারপর দেখো, শ্রাবণ গগন ঘিরে, শ্রাবণের আকাশ ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, মেঘ আরো ঘন হচ্ছে, শূন্য নদীর তীরে রহিনু পড়ে। এইখানে কি আরেকবার শূন্য নদীর তীরে রহিনু পড়ে দ্বারা কবির একাকিত্ব প্রকাশ পাচ্ছে, কেন নিঃসঙ্গতা প্রকাশ পাচ্ছে। দুইটি লাইন, একটা প্রথমে পেয়েছিল, একখানে ছোট আমি একলা, আরেকটা লাইন হচ্ছে এটা, রহিনু পড়ে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে দেখো, সেই সোনার তরীটা আজকে কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধগুলো নিয়ে আমাদের এখানে আসছে। আজকে প্রত্যেকটা স্টুডেন্টের ঘরে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, উপন্যাস, নাটক আলোচনা হচ্ছে না? তোমরা পড়ো নাই? কি পড়েছো বলো তো? তোমরা পড়ো নাই কি? ওই যে সোনার তরী কবিতা, সোনার তরী কবিতা বলতেছি, আমাদের ছোট নদী হলে বাঁকা বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই দার উঁচু তার, ডালু তার পাড়ি। হ্যাঁ, দেখি এতটুকু পর্যন্ত কে কে বুঝছো, কোন লাইন বোঝে না, আমাদেরকে একটু কমেন্ট করবা। আমরা তোমাদেরকে এতটুকু পর্যন্ত কে কে বোঝে না বা কোন লাইন বোঝে না, আমাদেরকে কমেন্ট করবা। কোন লাইনে কিছু জানার থাকলে আমাদেরকে বলবা, কেমন? এখানে হ্যাঁ, দেখি সবাই কমেন্ট করো তাড়াতাড়ি, কোথাও সমস্যা আছে কিনা দেখি। এবার যদি আমি প্রশ্ন করি, তোমরা পারবা? দেখি বলো, সোনার তরী কবিতায়, হ্যাঁ ভাইয়া, আমাদের ইমরান বলেছে অনেক বুঝেছি, সারিয়ান বলেছে বুঝছি, ধন্যবাদ। কে এমনই বসছে, জি স্যার। আসলেই তোমরা বুঝতে পারলে আমাদের আত্মা শান্তি পায়। যদিও আরও আজকে হচ্ছে আমার একটু টায়ার্ড, তো সেজন্য একটু বেশি ব্যাখ্যা করে পড়া নাই, নাহলে অনেকক্ষণ করে পড়াইতাম। আসলে তো বুঝতে পারছো, সকাল থেকে টানা 10টা ক্লাস না 9টার মতো নিয়েছি, তো এখন আসলে 1টা পর্যন্ত 9টা হবে। তো আসলেই তো মনে করে শেষ পর্যায়ে এসে একটু লো ফিল হয়ে যায়, মানে এটা স্বাভাবিক, মানুষ তো আর মেশিন না, সেজন্য হয়তো ভালো করে পড়াইতে পারে নাই, জানে না তোমরা বুঝছো কি না। তাও চেষ্টা করেছি, তারপরে যদি বলে না বুঝলে আমাকে বলবা। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, প্রত্যেকটা জিনিসের আমি প্রতীকী বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, কেমন? এখানে কৃষক হচ্ছে মানব কুলের প্রতীক। পরীক্ষা আসতে পারে, কৃষক কিসের প্রতীক? মানব কুলের প্রতীক, মানে মানুষকে প্রতিনিধিত্ব করতেছে। নৌকা আরটা হচ্ছে তোমার কি? মাঝি, মানে তরী আর মাঝি, দুইটাই মহাকালের প্রতীক। দুইটাই কি কালের প্রতীক স্যার? মহাকালের প্রতীক। তাহলে প্রথমে বলেছি কৃষক মানব কুলের প্রতীক বা মানুষের প্রতীক, মাঝি তরী দুইটাই মহাকালের প্রতীক, প্লাস তারপর হচ্ছে তোমার কি সোনার দান সৃষ্টিকর্মের প্রতীক, বাঁকা জল কালস্রোতের প্রতীক, বাঁকা জল কালস্রোতের প্রতীক, সোনার দান সৃষ্টিকর্মের প্রতীক, তরী মাঝি দুইটাই মহাকালের প্রতীক, কৃষক কিসের প্রতীক বলতো? মানবকুলের প্রতীক। আশা করি তোমরা বুঝেছো। এবার যদি বলি সোনার তরী কবিতায় কোন মাসের কথা ফুটে উঠেছে বলতো? গুড, তোমরা বুঝে গেছো। এত কিছু রেখে, আচ্ছা উমর ফারুক বলেছে এত কিছু রাখে আই সহজ তাই নেয়া ভাইয়া। ওকে, এটা
হ্যাঁ হ্যাঁ। তারপর যদি বলি তোমাদের আর কিছু তো তেমন কিছু পারবো না। সোনার কবিতা পড়ে আমরা কি কি বলতে পারি? দেখো, সোনার কবিতা পড়ে আমরা কয়েকটা ভাব সম্প্রসারণ বলতে পারি। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, মানুষ বাঁচে তাহার কর্মের মধ্যে, বয়সের মধ্যে না হয়, কীর্তিমানের মৃত্যু নেই, কর্মীর চেয়ে কর্ম অধিক প্রত্যাশিত, অনেক লাইন বলতে পারে। এগুলো এমসিকিউতে আসতে পারে। এবং কোন লাইনের মাধ্যমে বৈরী প্রাকৃতিক আবহাওয়া নির্দেশক চরণ সোনার কবিতায়, গগনে গর্জে মেঘঘন বর্ষা, বরা নদী কুর দ্বারা কর বর্ষা, কল্যাণের মাধ্যমে কৃষকের একাকিত্ব প্রকাশ পাচ্ছে, এক কাজে চটে গেত আমি একলা, শূন্য নদীর তীরে রহিনু পড়ে, এই লাইনগুলো দ্বারা। তো তোমরা সবাই বুঝেছো, অনেকেই উত্তরে দিচ্ছ বাবলু বড়ুয়া। তো তোমাদের সাথে আজকে আর বেশিক্ষণ পড়াচ্ছি না, যা পড়াইছি তোমরা শেয়ার করো নাই, আমার খুব খারাপ লাগছে। যাই হোক, ওকে, কিছু করার নাই, কমেন্টও তেমন করা নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।